ওকে একটু অপরচুনিটি দিতে হবে। রাত্রেবেলায়। ঠিক আছে, ওকে, তাই হবে। আজকে তারিখ কত বলো? 10 তারিখ? শিওর? 10/2/2014। এই সর্বনাশ! আমি ভাবছি যে 2014তে তোরা কোন ক্লাসে পড়তিস? 2 এ? 4 এ পড়তিস, ভালো করেছিস। ওরে দেবা! তোরা 2011তে কোন ক্লাসে পড়তিস? হ্যাঁ? এই বে! কি করে হবে? 2011? ও, তখন আমি চাকরি জয়েন করেছি। ঠিক আছে, চল। তাহলে আমরা আজকে পড়বো তড়িৎ বিভব। দাঁড়া, বই দেখে দেখে পড়াই, তাহলে ভালো হবে। হুম। তার আগে হুম, ইংরেজি দেবে, তাই তো? দেবে তো, দেবে। বাংলা বললেও ইংরেজি দেবে, দাও। হয়ে গেছে। হুম। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি। আমি বলছিলাম না যে ওটা বেসিক্যালি হচ্ছে যে ওদের কোশ্চেনটা ছাপাতে যেন বেশি না হয়। হ্যাঁ, তার জন্য তো লাগে। ওই জন্য বলেছে। তো যাই হোক, আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল পড়ি। এটা এইখান থেকে কিন্তু ১-২ কোশ্চেন কিন্তু পড়বেই পড়বে। ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ বিভব। ঠিক আছে? তড়িৎ বিভব। আমরা এর আগে তড়িৎ ক্ষেত্র পড়েছি। যেমন পড়েছি তড়িৎ ক্ষেত্র যদি তোর আ ই হয়, তাহলে তখন ফোর্স ইকুয়াল টু হয় কিউ ইনটু ই। যেখানে এই কিউটা হচ্ছে টেস্ট চার্জ। এটা হচ্ছে টেস্ট চার্জ। এটা আমরা পড়েছি। তড়িৎ বিভব হচ্ছে কি? তড়িৎ বিভব হচ্ছে একটা তড়িতের অবস্থা। এটা হচ্ছে যে কাউকে একটা ইলেকট্রিক চার্জ, আধান কিছু দিয়ে দেওয়া হয়েছে। হয় পজিটিভ, না হলে নেগেটিভ। কিছু একটা চার্জ দিয়ে দিয়েছে। এবার চার্জ দিয়ে দিলে তার যে তড়িতের অবস্থাটা হয়, সেটা কেমন অবস্থা সেটা বোঝানোর জন্য একটা তোর রাশি আমাদের লাগে। যে ও বিশাল তড়িৎ নিয়ে আছে, কেউ কম তড়িৎ নিয়ে আছে, কেউ একদম তড়িৎ নিয়ে নেই। এই ধরনের অবস্থা বোঝানোর জন্য যে প্যারামিটারটা আমরা ইউজ করি সেটাকে বলি পোটেনশিয়াল, বিভব। তো এটা হচ্ছে তাড়িতিক অবস্থা, মানে ইলেকট্রিক কন্ডিশন। ইলেকট্রিক কন্ডিশন। এটা হতে পারে পজিটিভ, পজিটিভ চার্জ দিলে পজিটিভ হবে, নেগেটিভ চার্জ দিলে নেগেটিভ হবে, কিছু না দিলে নিউট্রাল হবে। তো এই ধরনের নিউট্রাল মানে হচ্ছে পোটেনশিয়াল 0। আর পজিটিভ যদি দিই পজিটিভ পোটেনশিয়াল, নেগেটিভ দিলে নেগেটিভ পোটেনশিয়াল। যেমন আমরা ছোটবেলায় জানি যে জল উঁচু জায়গা থেকে নিচু জায়গায় প্রবাহিত হয়। সেরকমই যদি দুটো পয়েন্ট থাকে, একটাতে পোটেনশিয়াল ধরে নাও, পোটেনশিয়াল এখানে পোটেনশিয়াল ধরে নাও V1, আর এখানে পোটেনশিয়াল হচ্ছে V2। যদি V2 হয় এবং এর মধ্যে দিয়ে যদি একটা কোনো পরিবাহী তার যোগ করা হয়, পরিবাহী তার, তাহলে কি হবে? এই কারেন্ট কোন দিকে যাবে? এই দিক থেকে এই দিকে যাবে না উল্টো দিকে যাবে? সেটা নির্ভর করছে যে কার পোটেনশিয়াল বেশি। যদি V1 is greater than V2 হয়, এটা যদি বেশি হয়, এটা যদি কম হয়, তাহলে বেশি পোটেনশিয়াল থেকে কম পোটেনশিয়ালের দিকে কারেন্ট যাবে, যদি কারেন্ট যাওয়ার কোনো স্কোপ থাকে, মানে পরিবাহী তার যদি থাকে। এইভাবে পোটেনশিয়ালটার কনসেপ্টটা এখানেই কাজে লাগে যে পোটেনশিয়াল আ মানে অ্যাবসোলিউট পোটেনশিয়াল সেরকম বলা যায় না। কিন্তু তড়িৎ বিভব বলা যায় কতটা, কোনো একটা পয়েন্টে তড়িৎ বিভব কতটা সেটা বলা যেতে পারে। পোটেনশিয়াল এনার্জি আমরা অনেক ধরনের পোটেনশিয়াল এনার্জি দেখেছি। তো এই পোটেনশিয়ালটা যদি V হয়, কোনো একটা বডির পোটেনশিয়াল এনার্জি ধরে নাও V, পোটেনশিয়াল হচ্ছে কোনো একটা বডির ধরে নাও V, আর তার চার্জ হচ্ছে ধরে নাও Q, চার্জ হচ্ছে Q। তাহলে ওই যে বডিটা, যে বডিটার কথা বলছি, তার পোটেনশিয়াল এনার্জি হবে Q ইনটু V। এটাকে আমরা নাম দিচ্ছি U, পোটেনশিয়াল এনার্জি।
তার মানে এই পোটেনশিয়াল এনার্জিটা কি পোটেনশিয়াল এনার্জি? এটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। কারণ আমরা জানি অনেক ধরনের পোটেনশিয়াল এনার্জি হয়। কিরকম? যেমন ধরে নাও গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হয়। যেমন mgh যেটা আমরা লিখি সেটাও একটা পোটেনশিয়াল এনার্জি। সেরকম ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি হয়। সেরকম কোনো একটা স্থিতিস্থাপক বস্তু যদি তোমার খানিকটা স্ট্রেনড অবস্থায় থাকে, মানে হচ্ছে খানিকটা বিকৃত অবস্থায় থাকে, তাহলে তার মধ্যে স্থিতিস্থাপক পোটেনশিয়াল এনার্জি থাকে। যেমন একটা স্প্রিংকে যদি চেপে দিই তাহলে হাফ কে এক্স স্কোয়ার যে পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে ওর ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। তার মানে এই পোটেনশিয়াল এনার্জি কিন্তু অনেক ধরনের হয়। পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশনের সময় আমরা বলেছিলাম যে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সেই এনার্জি যেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জির একটা অংশ। তাহলে এই পোটেনশিয়াল এনার্জি হচ্ছে পার্ট অফ মেকানিক্যাল এনার্জি, পার্ট অফ মেকানিক্যাল এনার্জি, যেটা পার্টিকেল পায় কিসের জন্য, কি কি জিনিসের জন্য? এক নম্বর হচ্ছে পজিশনের জন্য পায়, তার স্টেটের জন্য পায়, অবস্থার জন্য পায়, তার কনফিগারেশনের জন্য পায়, সে তার গঠন কিরকম তার তার জন্য পায়। এ বিভিন্ন ধরনের। এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন একটা জিনিস যে তার চার্জ কন্ডিশন কেমন আছে, চার্জড কন্ডিশন, সেই কন্ডিশনের উপরেও কিন্তু পোটেনশিয়াল এনার্জি আছে। পজিশনের উপরে যেমন আমরা লিখেছিলাম mgh, যেটা লিখেছিলাম ছোট্ট হাইটের জন্য, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। কনফিগারেশন, স্টেট, এই সমস্তর জন্য ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ছিল। এটা কত ছিল? হাফ গণিত পীড়ন গণিত বিকৃতি ইন্টু ভলিউম। একক আয়তনে ছিল হাফ গণিত পীড়ন গণিত বিকৃতি, তাহলে ভলিউম দিয়ে গুণ করে দিলে ওটা একটা পোটেনশিয়াল এনার্জি হবে। আর চার্জ কন্ডিশনের জন্য আমরা যে পোটেনশিয়াল এনার্জি পেলাম সেটা হচ্ছে কিউ ইন্টু ভি, যেখানে ভি হচ্ছে পোটেনশিয়াল। তাহলে এখানে আমরা যেমন দেখতে পেলাম, এবার এখানে ইলেকট্রিসিটি যখন আমরা কথা বলবো তখন পোটেনশিয়াল এনার্জি মানে কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। এখানে আমরা লিখবো ইউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। যেমন আমরা লিখেছি ফোর্স ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু ই, সেরকম এই কন্ডিশনটা আমরা লিখতে পারি। ওকে, এই পোটেনশিয়াল যেটা, এটার কোনো বিভিন্ন পার্টিকেলের জন্য আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল ক্যালকুলেট করব। ইলেকট্রিক পোটেনশিয়াল বিভিন্ন কণার জন্য আমরা ক্যালকুলেট করব। এটার ডেফিনেশন, অ্যাকচুয়াল ডেফিনেশন কি? অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে, বলছে যে ধরে নাও কোনো একটা মাদার চার্জ আছে, কিউ আধান আছে, তার থেকে আর দূরত্বে ধরে নাও কোনো একটা পি বিন্দু আছে। এই পি বিন্দুতে তুমি জানতে চাইছো যে এই তড়িতের জন্য তড়িতের অবস্থাটা এখানে কেমন, মানে পি বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল কত, নট পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল কত। তখন আমরা কি করব, এখান থেকে একটা পজিটিভ এক আধান নেব। সেই পজিটিভ এক আধানকে আমি ধরে নাও ইনফিনিটি থেকে, এখান থেকে ধরে নাও এখান থেকে আর থেকে ইনফিনিটি নিয়ে চলে গেলাম। তাহলে এটা এটা যেহেতু পজিটিভ, তাহলে ফিল্ড যে কাজ করবে বা ইনফিনিটি থেকে এখানে আনতে আমি যে কাজটা করব, সেই কাজের পরিমাণটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এই পোটেনশিয়াল। বুঝতে পারছো কি বলছি? তাহলে একক আধানকে আমি কোনো একটা বিন্দু থেকে ইনফিনিটিতে নিয়ে চলে যাব বা ইনফিনিটি থেকে কোনো একটা বিন্দুতে নিয়ে আসব, তার জন্য যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে সেটাই হচ্ছে সেই পয়েন্টে, যে পয়েন্ট থেকে আমি করছি সেই পয়েন্টের ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে আমরা যদি ধরে নিই যে এটা ধরো না আর দূরত্ব, এটা ধরো না আমি এক্স দূরত্বতে যখন নিয়ে যাব, এই পজিটিভ ওয়ান আধানকে এক্স দূরত্বতে নিয়ে গেলাম ধরে নাও, তখন তাদের মধ্যে ফোর্স কত হবে? এই কিউ আধান আর এখানে প্লাস আধান, প্লাস ওয়ান আধান এক্স দূরত্ব দূরে আছে, তাহলে এই বিন্দুতে ফোর্স কত হবে? ফোর্স সমান 1/4πε0, কি হবে বল? কিউ ইন্টু 1/x, কিউ ইন্টু 1/x² হবে না? হবে না? তাহলে এবার ধরে নাও আমি ছোট্ট একটা ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, এখানে ফোর্স আছে অতটা, একটা ছোট্ট ডিসপ্লেসমেন্ট দিচ্ছি ডিএক্স, এমন ছোট ডিসপ্লেসমেন্ট যাতে করে ফোর্সের মানটা তেমন চেঞ্জ হবে না। তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে? ডিডাব্লিউ সমান হবে তোমার এফ ইন্টু ডিএক্স। তাহলে ডিডাব্লিউ সমান এফ ইন্টু ডিএক্স হলে এফ মানে কত, এইটা বসিয়ে দাও এফ এর মান। তাহলে ডিডাব্লিউ সমান এখান থেকে আমরা লিখতে পারি 1/4πε0 ইন্টু কিউ, তাহলে কিউটা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, 1/x² ইন্টু ডিএক্স। তাহলে এবার দাও ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশন করে দিলে কি হবে? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হবে
q by 4 pi epsilon naught into integration dx by x square। dx by x square এর মান কত হবে? q by 4 pi epsilon naught minus 1 by x হয়। তাহলে এবার এবার এটা কোথা থেকে? r থেকে ইনফিনিটি। তাহলে এটারও লিমিট বসবে r থেকে ইনফিনিটি। তাহলে আমরা বসাই। তাহলে এখানে বসালে আসবে q by 4 pi epsilon naught into minus 1 by infinity minus 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 plus 1 by r। 1 by infinity মানে 0। তার মানে হয়ে গেল তোমার 1 by 4 pi epsilon naught q by r। এটা ছিল বড় হাতের আর, সরি আমাদের প্রবলেমে এটা বড় হাতের আর ছিল, সেই জন্য বড় হাতের আর বসাচ্ছি। তাহলে এই যে একক আধানকে আমরা r থেকে ইনফিনিটিতে নিয়ে গেলাম, যে ওয়ার্ক ডানটা হলো, এটাই বেসিক্যালি আমার ভি। এটাই হচ্ছে আমার ভি। তাহলে একটা বিন্দু আধানের জন্য r দূরত্বে ইলেকট্রিক পোটেনশিয়াল কত হয়? ফর এ পয়েন্ট চার্জ, ফর এ পয়েন্ট চার্জ q at r distance apart, পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল ভি সমান হবে 1 by 4 pi epsilon naught into q by r। হলো। এবার একখানা পয়েন্ট চার্জ নিলাম, এখানে তো অনেক পয়েন্ট চার্জ থাকতে পারে। তাহলে অনেক পয়েন্ট চার্জ থাকলে আমরা কি প্রিন্সিপাল লাগাতে পারবো? যদি মোর দ্যান ওয়ান পয়েন্ট চার্জ থাকে, বলো কি বুদ্ধি লাগাতে পারি আমরা এটা? একটার জায়গায় যদি তোমার অনেকগুলো পয়েন্ট চার্জ থাকে তাহলে কি করব? তাহলে মাদার চার্জ একটা নয়, এখানে মাদার চার্জ অনেকগুলো। এখানে Q1, এখানে ধরে নাও Q2, এখানে ধরে নাও পাতি যোগ হবে। তাহলে এই সমস্ত চার্জের জন্য ধরে নাও পি বিন্দুতে, এটা হচ্ছে পি বিন্দু, এই পি বিন্দুতে আমরা যোগ করব। তাহলে এই ডিস্টেন্সটা ধরে নাও R1, এই ডিস্টেন্সটা ধরে নাও R2, কথার কথা, এই ডিস্টেন্সটা ধরে নাও R3। তাহলে এখানে কেমন যোগ হবে? আগেরটা ইলেকট্রিক ফিল্ড যেমন ভেক্টর রাশি ছিল, তাই ভেক্টর যোগ হয়েছে। পোটেনশিয়াল কিন্তু হচ্ছে স্কেলার রাশি। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে স্কেলার রাশি। তাহলে কেমন যোগ হবে? পাতি যোগ, যে যোগ আমরা ক্লাস 10 পর্যন্ত করেছি। এটা হচ্ছে স্কেলার কোয়েন্টিটি। তাহলে স্কেলার কোয়েন্টিটি যদি হয়, তাহলে এখানে পি বিন্দুতে নেট পোটেনশিয়াল যেটা হবে, পোটেনশিয়াল ভি সমান V1 প্লাস V2 প্লাস V3। এখানে কোনো ডাইরেকশন নেই, তার মানে গল্প খুব ইজি তুলনামূলকভাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল, এই দুটো দিয়েই কিন্তু আধানের গতি দিয়ে বিবেচনা করে সবকিছু ক্যালকুলেট করা যায়। কিন্তু পোটেনশিয়াল ক্যালকুলেশন করাটা ইজি, কারণ পোটেনশিয়াল হচ্ছে স্কেলার রাশি। সেই জন্য আমরা পোটেনশিয়ালটাকে ক্যালকুলেট করে পরে আমরা ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করে নিই। তো সেটা সম্বন্ধে আমরা বলছি, ভালো করে বলবো। তার মানে এখানে আমরা দেখতে পেলাম ভি সমান হচ্ছে 1 by 4 pi epsilon naught into Q1 by R1 plus Q2 by R2 plus Q3 by R3। পাতি যোগ, এটা হচ্ছে একদম অ্যালজেব্রিক সাম। অ্যালজেব্রিক সাম তোমরা কোন 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 ক্লাস থেকে করতে শুরু করেছো অ্যালজেব্রিক সাম? মনে আছে? বলো। এটা হচ্ছে ক্লাস 1 2 থেকে, যখন থেকে যোগ করতে শুরু করেছি আমরা। 1 আর 2 যোগ করো, 3, এটাতে অ্যালজেব্রিক সাম। এইটা হচ্ছে এরকম এরকম যোগ আর কি, একেবারে ছোট থেকে। তো যাই হোক, তাহলে এরকম হলো। এবার আমরা বার করতে পারি যে এবার বিভিন্ন রকমের এই জন্য ধরে না, এরপর আমরা তাহলে প্রথমে দেখলাম পয়েন্ট চার্জ, পরে দেখলাম অনেক চার্জ। এবার আমরা একটা কেস দেখি। কেস কি? কেস হচ্ছে একই কেস, ইলেকট্রিক ডাইপোল, এ আমাদের পিছন ছাড়বে না।
ইলেকট্রিক ডাইপোল এটা যদি মাইনাস কিউ হয়, এটা যদি প্লাস কিউ হয়, তাহলে বলো তো দেখি এই যে ডাইপোলটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যার ডাইপোল মোমেন্টটা এই মাইনাস থেকে প্লাসের দিকে এরকম জায়গায় থাকবে, তাহলে বলো তো দেখি এর কোন জায়গায় পোটেনশিয়াল সব সময় শূন্য হবে? আর এখানে শূন্য হবে বুঝলাম, এখানে হবে না, এখানে হবে না, এখানে হবে না। শুধু শুধু লম্ব নয়, তার এই ডাইরেকশনেও তো হতে পারে গোল করে। বুঝতে পারছো না পারছো না কি বলছি? তার মানে এই মধ্যবিন্দু বরাবর যে প্লেনটা যাবে, সেই প্লেন বরাবর কিন্তু কোনো পোটেনশিয়াল থাকবে না। মানে এখানে হচ্ছে পোটেনশিয়াল ইকুয়াল টু জিরো পুরো তলটায়, তল বরাবর। এই যে সমতলটা দেখতে পাচ্ছি, এটা পোটেনশিয়াল পুরো জিরো, কারণ পোটেনশিয়াল কনস্ট্যান্ট, জিরোটাও তো ধ্রুবক, প্লাস মাইনাস কিছু হয়ে যায়নি। এই ধরনের কনস্ট্যান্ট পোটেনশিয়ালকে বলা হয় সমবিভব তল। এখানে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট দাঁড়ালো। এরকম তলকে বলা হয় ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা নিয়ে আমরা আলাদা একটু স্টাডি। একদম তাই, একদম তাই, লম্বভাবে আছে, কিন্তু আমরা তো 2D তে 3D আঁকছি বলে আমাদেরকে একটু কাজ করতে হয়েছে। বুঝতে পারলি ব্যাপারটা? এটা তো 2D, সেখানে 3D আঁকতে হয়েছে। তার মানে বেসিক্যালি হচ্ছে তোর এইটা মাইনাস কিউ এরকম গেল, নিয়ে এখানে তল হলো, এটা অন্য কালারের তল মেরে দে, এরকম একটা তল, সরি, এই হলো, হওয়ার পর আবার এই দিক দিয়ে ধর এইরকম করে বেরোবে, এটা ধর প্লাস কিউ, কথার কথা এটা প্লাস কিউ, দূরত্বটা যেন একই থাকে তল থেকে। তাহলে এই বরাবর আমার পি হবে। তাহলে এই তলটা যেটা দেখতে পাচ্ছি, এই তলটা যেটা সেন্টার দিয়ে গেছে, এই তলটা হচ্ছে বিভব শূন্য। কেন শূন্য? কারণ কোনো একটা আধানের জন্য হচ্ছে কে কিউ বাই আর, আরটার জন্য মাইনাস কে কিউ বাই আর, যোগ করলে জিরো হবে। এবার এটা তো এমনি গেল। এবার যদি যে কোনো ডাইরেকশনে আমি ক্যালকুলেট করতে বলি, ধরে নাও ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে ধরে নাও আহ, তোমার অক্ষের উপর যদি হয়, অন অ্যাক্সিস। এখন আমরা দেখলাম এইটা পারপেন্ডিকুলার বাইসেক্টরে দেখলাম, পারপেন্ডিকুলার বাইসেক্টর ডাইরেকশনে কি কত পেলাম? এইখানে কিন্তু পোটেনশিয়াল ভি নেট পেলাম জিরো। আর অন অ্যাক্সিস দেখি কিরকম হয়, তাহলে ক্যালকুলেট করি। এখানে মাইনাস কিউ, এখানে ধরে নাও প্লাস কিউ, এদের মধ্যে দূরত্ব ধরে নাও 2L। এবার এখান থেকে ধরে নে, এইখান থেকে আমরা দূরত্ব মাপবো, এটা হচ্ছে তোর অ্যাক্সিস, এইখান থেকে ধর আর দূরত্ব দূরে একটা বিন্দু আছে পি। তাহলে আর দূরত্ব মানে কোথা থেকে আর দূরত্ব? এখান থেকে আর দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে এবার বলো তো দেখি এই পি থেকে এই দূরত্বটা কত? এই প্লাস কিউ থেকে, এটা হচ্ছে আর মাইনাস এল, ঠিক, যেমন আগেরটা করেছিলাম। আর এই ডিস্টেন্সটা কত? এখান থেকে এইটুকু, এটা হবে আর প্লাস এল। তাহলে দুজনের জন্য পোটেনশিয়াল যোগ করে দে। তাহলে ভি সমান, ভি নেট সমান কে লিখছি, হ্যাঁ, কে মানে হচ্ছে 1/4πε0, ঠিক, কে ইন্টু কিউ বাই আর মাইনাস এল মাইনাস কিউ বাই আর প্লাস এল। তাহলে লসাগু করলে কি আসবে? কে ইন্টু, নিচে লসাগু হচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এখানে কি পড়ে থাকবে, কিউ বাইরে চলে এলো, কমন নিয়ে নিয়েছি, এটা হবে আর প্লাস এল মাইনাস আর প্লাস এল। মানে এটা কেটে গেল, আর আর কেটে গেল, তাহলে 2L হলো। তাহলে কে ইন্টু কিউ ইন্টু 2L বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে এটা কি বলতো দেখি, এটা কিউ ইন্টু 2L টা পি, ডাইপোল ভ্রামক। তাহলে এখান থেকে আমরা পেলাম ভি সমান কে ইন্টু পি বাই
আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এবার যদি আমরা অ্যাজাম্পশন করি, স্পেশাল কেস ধরি, যেমন করে আগের বার ক্যালকুলেট করেছিলাম, স্পেশাল কেস কি, যে আর গ্রেটার দেন এল, অনেক দূরে, তাহলে তখন আমি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারটার জায়গায় পাতি আর স্কোয়ার বসাবো। যদি আমি বসাই, সেক্ষেত্রে ভি অ্যাক্সিসে আমি কত পাচ্ছি ডাইপোলের জন্য, পাচ্ছি 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি বাই আর স্কোয়ার। ওখানে কি পেয়েছিলাম? অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড কত পেয়েছিলাম? 2 পি বাই আর কিউব পেয়েছিলাম, হ্যাঁ কি না? তাই তো? আর এখানে পেলাম আমি শুধু পি বাই আর স্কোয়ার। হলো। এবার যদি আরবিট্রারি যে কোনো ডাইরেকশনে হয়, এর পরের কেস, তাহলে পোটেনশিয়াল পোটেনশিয়াল অ্যাট এনি আরবিট্রারি পয়েন্ট ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য আরবিট্রারি পয়েন্টে কি হবে, পোটেনশিয়াল কি হবে? তাহলে এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এই বরাবর তোমার পি ভেক্টর। এবার বলছে এরকম কোনো একটা জায়গায় ধরে নাও আর ডিস্টেন্স দূরে, থিটা অ্যাঙ্গেলে, তোমার এখানে ধরে নাও পি বিন্দু আছে, তাহলে অ্যাট পি ভি ইকুয়াল টু কত, এটা জিজ্ঞেস করেছে। এটা একটা বড় ক্যালকুলেশন আছে। এটা হয় তোমার পি ডট আর, এটা যদি আর ভেক্টর হয়, পি ডট আর বাই আর কিউব, পি ডট আর বাই আর কিউব হয়, ঠিক আছে? ভি ইকুয়াল টু হয় কে ইন্টু পি ডট আর বাই আর কিউব। এটা দেখিস, তোরা নিজেরাই পারবি, খুব ইজি। কিন্তু বড় ক্যালকুলেশন আমি এখন ইমিডিয়েট করাতে চাইছিলাম। হুম, এটা চেক করে নিও, চেক ইট। তাহলে এটা হলো, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ভি ইকুয়াল টু পি ডট আর বাই আর কিউব যদি হয় কে ইন্টু, তাহলে এটাকে আমরা লিখতে পারি পি আর কস থিটা বাই আর কিউব। তার মানে আমরা কি লিখতে পারি? তার মানে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কে ইন্টু পাতি পি কস থিটা বাই আর কিউব, আর স্কোয়ার, সরি, আর স্কোয়ার। এটা হচ্ছে এনি আরবিট্রারি পজিশন আর থিটাতে। ওকে, এবার হলো এটা। এবার হচ্ছে ধরে নাও আহ, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে, ফর্মুলা হচ্ছে সেই একই, কে কিউ বাই আর, সেখান থেকে বার করতে হবে। এবার এই যে পোটেনশিয়াল বললাম, এই পোটেনশিয়ালের মাত্রা পড়তে পারে, পোটেনশিয়ালের ডাইমেনশন পড়তে পারে। ডাইমেনশন কি হয় বলো? ডাইমেনশন ক্যালকুলেট করার জন্য আমাদের ফান্ডা কি? ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। তাহলে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এটা বড় হাতের ভি কিন্তু, হ্যাঁ। ছোট হাতের ভি কে আমরা সাধারণত ভেলোসিটি বলি। তাহলে ভি এর মাত্রা সমান হচ্ছে ডাব্লিউ এর মাত্রা বাই কিউ এর মাত্রা। তাহলে ডাব্লিউ মানে কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, হ্যাঁ কি না? আর কিউ মানে কি? আই ইন্টু টি। রে জানিস না, ভুলে গেছিস? জানো? ঠিক আছে, তাহলে হচ্ছে এখান থেকে তাহলে ভি এর মাত্রা কি বেরোবে? এটা বেরোবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। ওকে, এর ইউনিট কি? ভি এর ইউনিট পাতি হচ্ছে তোমার এসআই আর সিজিএস আছে এখানে। আবার এসআই পদ্ধতিতে হচ্ছে ভোল্ট, আর সিজিএস পদ্ধতিতে কি হয়? ইএসইউ অফ ইএসইউ অফ পোটেনশিয়াল, হ্যাঁ, বা ভোল্টেজ পোটেনশিয়াল, বা এটাকে বলা হয় স্ট্যাট ভোল্ট। মনে রাখবে, এই স্ট্যাট ভোল্ট ইউনিটটা কিন্তু বড় ইউনিট, এটা বড়। কত গুণ বড়? 300 গুণ বড়। তার মানে কি? 1 স্ট্যাট ভোল্ট
1 স্ট্যাট ভোল্ট সমান হচ্ছে 300 ভোল্ট। তার মানে কি, অতএব 1 ভোল্ট সমান হচ্ছে 1 এর 300 স্ট্যাট ভোল্ট। এটা মনে রাখবে। ওকে? হ্যালো? ঠিক আছে রে? এবার আমরা করব যে কি, ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরোটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এবারের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ই অ্যান্ড পোটেনশিয়াল, এদের মধ্যে সম্পর্ক কি, পোটেনশিয়াল ভি, এদের মধ্যে রিলেশন কি? এদের মধ্যে রিলেশন হচ্ছে ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিএক্স, ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিএক্স। তাহলে যদি ভি জানা থাকে আমরা কিন্তু ই বার করতে পারবো। ই মানে কি, তড়িৎ ক্ষেত্র বার করতে পারবো। এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। যেমন ধরে নাও, এবার যদি এটা যদি শুধু শুধু এক্স ডাইরেকশনে যদি ভ্যারি করে, এক্স বরাবর যদি, এক্স বরাবর ধরে নাও ভি পরিবর্তিত হয়, তখন এরকম ক্যালকুলেট হবে। শুধু এক্স এর ফাংশন, শুধু এক্স এর ফাংশন, তখন ডিভিডি এক্স লিখবো। যদি এক্স ওয়াই জেড সবারই ফাংশন হয়, যদি ভি যদি ফাংশন অফ এক্স ওয়াই জেড সবারই হয়, তখন আমি ইলেকট্রিক ফিল্ড কি পাবো? তখন আমি ইলেকট্রিক ফিল্ড এক্স বরাবরও পাবো, সেটাকে বলবো ই এক্স মাইনাস ডেল ভি ডেল এক্স। আবার ইউআইও পাবো মাইনাস ডেল ভি ডেল ওয়াই। তখন ই জেডও পাবো মাইনাস ডেল ভি ডেল জেড। এবার ই কি, ই এর তিনটে উপাংশ, ই হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই আলটিমেটলি এখান থেকে আমরা লিখতে পারবো ই ভেক্টর যেটা আমি পেলাম সেটা হচ্ছে ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ। ডেল ভি ডেল এক্স এগুলো কি, এই ডেল ডেল এক্স এগুলো কি, এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ। পার্সিয়াল ডেরিভেটিভ মানে কি, পার্সিয়াল ডেরিভেটিভ, তার সে ভি কে, ভি এর পার্সিয়াল ডেরিভেটিভ কার, ভি এর পার্সিয়াল ডেরিভেটিভ তার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু এক্স অনলি। তাহলে শুধু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ওয়াই জেড থাকলেও তাদেরকে আমি কনস্ট্যান্ট ধরবো ডেল ভি ডেল এক্স এর সময়। আর ডিভিডিএক্স মানে হচ্ছে টোটাল ডেরিভেটিভ, এটা হচ্ছে টোটাল ডেরিভেটিভ, এগুলো হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ। এ কি বোঝা গেল না, বোঝা গেল না? বুঝতে পেরেছো? এবার ধরো একটা আমরা প্রবলেম নিই, প্রবলেম একটা নিলাম। ধরো তোমাকে এরকম দিল যে পোটেনশিয়াল ফাংশনটা দিয়ে দিল, পোটেনশিয়াল ইকুয়াল টু 2x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার, এত এসআই ইউনিট, এরকম পোটেনশিয়াল দিল। নিয়ে বললো 2 1 - 1 বিন্দুতে, বিন্দুতে 3 মাইক্রোকুলম আধানের উপর, আধানের উপর নেট ফোর্স কত? ভাবুন এবং এক্ষুনি করুন। করো। করছি না, সব কোশ্চেন দেখে ঘুমিয়ে পড়লি? আচ্ছা, কঙ্কনা দুপুরে ঘুমোস না?
ও পাওয়ারফুল কনফিডেন্স। বলিস কি রে, তাহলে কি করবি এখন আজকে? আচ্ছা ঠিক আছে। বুঝলাম। ও তো প্রচন্ড ব্যথা করে, ওষুধ কি, মেডিসিন আছে? মেডিসিন আছে তো? বল। কত হবে বললে বলো? 24, 24 না? 24 ইন্টু 10⁹ -3, 6, এত নিউটন বললি তো? দেখি, দেখে নিচ্ছি। তো দেখো এখানে ভি দিয়ে দিয়েছে, যেটা কার কার উপর ডিপেন্ড করে? এক্স ওয়াই জেড এর উপর। তাহলে আমরা কি পাবো? ইএক্স পাবো, আমরা ইওয়াই পাবো, আমরা ইজেড পাবো, সব পাবো। ফর্মুলা কি? মাইনাস ডেল ভি ডেল এক্স। তাহলে ডেল ভি ডেল এক্স যখন করবো তখন দুই তো এমনি কনস্ট্যান্ট, ওয়াই জেড সব কনস্ট্যান্ট। তাহলে মাইনাস ডেল ডেল এক্স অফ 2x² ওয়াই জেড স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ারের জায়গায় খালি 2x হবে। তাহলে কত হবে? মাইনাস 4x y z স্কোয়ার। কত বিন্দুতে বলেছে? 2 1 1, বসিয়ে দাও। তাহলে -4 2 1 - 1, তাহলে 2 1 - 1 এর স্কোয়ার মানে 1। তার মানে এটা হলো -8। এবার এলো এইটা, ই ওয়াই মানে হচ্ছে মাইনাস ডেল ভি ডেল ওয়াই। ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে খালি এটা হাওয়া হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি? -2x² z স্কোয়ার। তো বসিয়ে দাও ভ্যালু -2 x² মানে কি? x² মানে 2 স্কোয়ার, তাহলে 2 × 2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মানে -1 এর হোল স্কোয়ার। তার মানে এটাও হলো -8। ই জেড সমান কি? মাইনাস ডেল ভি ডেল জেড। তাহলে দাও, এটা জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে শুধু 2z হবে। 2z যদি হয় তাহলে 2 × 4 x² y z হবে। ভ্যালু বসাও, মাইনাস হবে তার আগে। -4 x² মানে হচ্ছে 4 ইন্টু ওয়াই জেড, এটা হচ্ছে -1 গুণ হয়ে যাবে। তার মানে এটা হয়ে গেল 16। তাহলে ই নেট কত হবে? 8 8 16 বেরোলো। তাহলে ই নেট কত বেরোবে? ই নেট সমান হচ্ছে √8² প্লাস 8² প্লাস 16²। এরকম করেছিস তো? মাইনাস স্কোয়ার তো কোনো যায় আসে না। তাহলে আচ্ছা, তার মানে এখানে কি দাঁড়াবে আমার? দেখো তাহলে ইলেকট্রিক ফিল্ড ই নেট সমান হচ্ছে √ই এক্স স্কোয়ার প্লাস ই ওয়াই স্কোয়ার প্লাস ই জেড স্কোয়ার সমান √8² প্লাস 8² প্লাস 16²। তাহলে 8² কমন নিয়ে নে, তাহলে বাইরে বেরোবে 8, √1 প্লাস 1 প্লাস 4, 4 4 16, তাহলে √18। তাহলে 8 √18 কিছু একটা বেরোলো। 18 মানে কত? 4 4 16, তাহলে 4 ধরলাম 32 পয়েন্ট বা 34 35 33 কিছু একটা বেরোবে। মোটামুটি 33 34 কিছু একটা বেরোলো। কিউ সমান কত বলেছি? কত মাইক্রোকুলম? 2, 3 মাইক্রোকুলম বলেছি। তাহলে ফোর্স কত হবে? ইলেকট্রিক ফিল্ড ইন্টু কিউ হবে। তাহলে ফোর্স সমান হবে কিউ ইন্টু ই নেট। তাহলে মোটামুটি 34 3 102, এই ওরকম 102 103 100 কিছু একটা, এত ইন্টু মাইক্রো। তাহলে এত মাইক্রো নিউটন মানে 10⁻⁻6 নিউটন। এরকম কিছু একটা অ্যান্সার হবে। তো এই ধরনের কিন্তু হ্যাঁ, 8 স্কোয়ার কমন নিয়েছি তো।
তাহলে এটা ভুল হয়েছে, অবশ্যই 16 হবে না, এটা 4 হবে, 6 হবে। তাহলে 6 যদি হয় তাহলে হবে 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 17, 18, 18 18, 19, 20 কিছু একটা হবে, 18 18। তাহলে এখানে 18 দিনে 54, 54, 55, 56 কিছু একটা হবে। ঠিক আছে, এরকম ভ্যালু হবে। ক্যালকুলেশন গন্ডগোল করেছিলাম, তার জন্য হয়েছিল এরকম গন্ডগোল। ওকে, ঠিক আছে তো এটা। ওকে, নেক্সট দেখো, এবার যদি ইলেকট্রিক, এই যে ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন করলাম, পোটেনশিয়াল বললাম, এবার ইলেকট্রিক ফিল্ড লাইন দেখে কি আমরা বলতে পারবো যে পোটেনশিয়াল বাড়ছে না কমছে, বা অন্যটা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তার আগে আমরা দেখি যে ইউনিফর্ম পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স, ডিফারেন্স, potential difference between two points in an uniform, in a uniform ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, একটা জিনিস বলতো, ইন অ্যান ইউনিফর্ম বলে না, এ ইউনিফর্ম বলে? কি হয়েছে? এখন তুমি ঘুমাও, তারপর তো এখানে বন্ধ করে চলে এসো। এ হয় নাকি? ঠিক আছে, হোক তাহলে। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে? তা ধরে নাও এগুলো হচ্ছে ফিল্ড লাইন্স। তাহলে আমাদের ফর্মুলা কি? এইটা ধরে নাও, এখানে একটা পয়েন্ট এ বিন্দু, এখানে একটা পয়েন্ট বি বিন্দু, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ধরে নাও ডি। তাহলে এবার বলো তো দেখি, এ বিন্দুর পোটেনশিয়াল বেশি না বি বিন্দুর পোটেনশিয়াল বেশি? কে বলতে পারবে? এ এবং বি বিন্দুর মধ্যে কার পোটেনশিয়াল বেশি? এটা ভালো করে বুঝতে হবে, কার পোটেনশিয়াল বেশি। কেন হবে? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের পোটেনশিয়াল একই হয়। বল, দেখি কি হয়। ঠিক আছে, তাহলে দেখো, এ বিন্দুর পোটেনশিয়াল ধরে নিলাম আমি ভি এ, বি বিন্দুর পোটেনশিয়াল ধরে নিলাম আমি ভি বি, সরি ভি এ। তাহলে ডেল্টা ভি সমান কি হবে? ভি বি মাইনাস ভি এ। পরিবর্তন মানে তো অন্তিম মাইনাস প্রাথমিক। আর ডেল্টা এক্স সমান কি? ডিস্টেন্স কতটা? কতটা ডিস্টেন্স? ডিস্টেন্স ডি। তাহলে ই সমান কি? ই সমান কি? বল। মাইনাস ডেল্টা ভি ডেল্টা এক্স, একদম তাই, ডিভি ডিএক্স। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? ই সমান ভিবি মাইনাস ভি এ, তার আগে মাইনাস, বাই ডি। তাহলে এখান থেকে আমি আবার লিখতে পারি ভিবি মাইনাস ভি এ সমান হচ্ছে মাইনাস ই ইন্টু ডি। তাহলে মাইনাসটাকে যদি আমি প্লাস করতে চাই, তাহলে আমি কি লিখতে পারি? ভি এ মাইনাস ভিবি সমান হচ্ছে ই ইন্টু ডি। তাহলে এটা পজিটিভ। তাহলে কে বড়? এ বড় না বি বড়? ভি এ বড় না ভিবি বড়? ভি এ বড়। তার মানে তীর চিহ্ন বরাবর পোটেনশিয়াল কমতে থাকে, এটা মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম
VA ইজ গ্রেটার দ্যান, এখান থেকে আমরা দেখতে পেলাম VA ইজ গ্রেটার দ্যান VB। এখান থেকে কি ফান্ডা পেলাম? ইলেকট্রিক ফিল্ড লাইন্স বরাবর যদি আমি যেতে থাকি তাহলে পোটেনশিয়াল কমতে থাকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স অ্যান্ড পোটেনশিয়াল, এর ফান্ডাটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা কি পাবো? যদি ফিল্ড লাইন্স এই দিক বরাবর যায় তাহলে আমার দেখতে হবে যে এই ফিল্ড লাইন্সের এখানে একটা বিন্দু আছে, ধরে নাও এ, এখানে আছে বি, তাহলে এই যে এ থেকে বি তে আমি যাচ্ছি এইখানে কিন্তু বিভব কমতে থাকবে। এবার আমি যদি জিজ্ঞেস করি যে বিভব কমতে থাকবে, এটা তো আমি অঙ্ক কষে বুঝলাম, ফিলিংসে আমি কি বুঝবো কেন বিভবটা কমে যাচ্ছে? তীর চিহ্ন কোন দিক থেকে কোন দিকে যায় ফিল্ড লাইন্সের? একটা ফিল্ড লাইন্স যদি, তার মানে এইদিকে পজিটিভ ছিল মনে মনে, এইদিকে নেগেটিভ ছিল মনে মনে, তাহলে দেখো তো এ পয়েন্টটা কার কাছাকাছি আছে? তার জন্য ওর পজিটিভ বিভব হবে বেশি, যত কাছে থাকবে তত বেশি বেশি পজিটিভ হবে। আর বি পয়েন্টটা কার কাছাকাছি আছে? নেগেটিভের, তার মানে নেগেটিভ হবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি ফান্ডা থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে এ পয়েন্ট এটা পজিটিভ দিকে আছে আর বি বিন্দু যেটা সেটা নেগেটিভের দিকে আছে। সেখান থেকেও কিন্তু আমরা ফান্ডা দিয়ে বলতে পারি VA is greater than VB. So this is very very important conception, very very important conception. এই ধারণাটা থাকলে অনেক জায়গায় কিন্তু তোমরা উইদাউট ক্যালকুলেটিং তুমি কিন্তু এই মানে ডিরেক্ট এই ছবি ছক্কা দেখে ক্লিয়ারলি তুমি কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারবে। ওকে, তাহলে এবার এবার ধর কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড জিরো, তাহলে পোটেনশিয়াল কত হবে? তাহলে এবার আমরা জিজ্ঞেস করছি এই এই ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল নিয়ে কোশ্চেন, কোশ্চেন অ্যাট এনি প্লেস বা কিছু পয়েন্ট, প্লেস বললে তো হয় না, পয়েন্ট বা জোন, কোন একটা এলাকা, হ্যাঁ, যেখানে আমি দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো, তাহলে হোয়াট অ্যাবাউট পোটেনশিয়াল? পোটেনশিয়াল তাহলে কি হবে? একদম তাই, ভেরি গুড। দেখো ইলেকট্রিক ফিল্ড জিরো কোথায় হয়, একটা কেসের একটা এক্সাম্পল দাও। ইলেকট্রিক ফিল্ড কোথায় জিরো হয় একটা এক্সাম্পল দাও। কোন একটা ক্ষেত্র কি পড়েছিলে আগের চ্যাপ্টারে, যেখানে একটা জায়গার মধ্যে, হ্যাঁ বলো বলো। ফাঁপা গোলক, হলোস্ফিয়ার, হলোস্ফিয়ার, বা আমি যদি গোলক নিই মেটালিক স্ফিয়ার হলেও তাই হবে। মেটালিক স্ফিয়ার, কারণ মেটালের ক্ষেত্রে আধান থাকে বাইরে, সব বাইরে বাইরে আধান থাকে। আর হলোস্ফিয়ারে তো কোনো জায়গাই নেই ভেতরে ঢোকার, তার মানে ভেতরে কোনো আধান নেই, তার মানে এর যে ভিতরগুলো দেখতে পাচ্ছি এখানেও ইকুয়াল টু জিরো, এখানেও ইকুয়াল টু জিরো। তাহলে এই সমস্ত কেসে তাহলে ওই জোনগুলোতে পোটেনশিয়াল কি হবে? পোটেনশিয়াল কনস্ট্যান্ট হবে। পোটেনশিয়াল উইল বি কনস্ট্যান্ট। কেন? পোটেনশিয়াল উইল বি কনস্ট্যান্ট। কেন? তার কারণ হচ্ছে ফর্মুলা কি? ই সমান মাইনাস ডিভিডিএক্স। তাহলে ই এখানে কি বলেছি? জিরো বলেছি। দেখো এখানে বলা আছে কোশ্চেনে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অর ডিভিডিএক্স ইকুয়াল টু জিরো। তাহলে কোনো কি কার ডেরিভেটিভ জিরো হয়? কনস্ট্যান্ট, তাহলে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। তাহলে এবার যদি আমাদেরকে তোমাকে ডাইরেক্ট ক্যালকুলেট করতে বলে যে বলো তো দেখি হলো স্ফিয়ার বা মেটালিক স্ফিয়ারে ইলেকট্রিক ফিল্ডটা কেমন করে ভ্যারি করবে, তাহলে কি করব?
তাহলে ইলেকট্রিক ফিল্ড না, পোটেনশিয়াল। তাহলে ভেরিয়েশন অফ পোটেনশিয়াল ফ্রম দ্য সেন্টার along radial direction, ঠিক আছে, ভেরিয়েশন অফ পোটেনশিয়াল ফ্রম সেন্টার অফ অফ এ চার্জড মেটালিক sphere or a charged hollow sphere। কিরকম দেখতে হবে তাহলে? এরকম একটা ছিল, আধান হচ্ছে শুধুমাত্র বাইরে, এই দুটো ক্ষেত্রে একই কেস, আধান বাইরে। তাহলে এইটা সেন্টার, এটা হচ্ছে এই বরাবর রেডিয়াস। ইলেকট্রিক ফিল্ড কেমন ছিল? ই কেমন ছিল? এর ভেতরে ই কত? তাহলে পাতি এতটা জিরো হলো ই। তারপর হঠাৎ করে এখান থেকে কিউ বাই আর স্কোয়ার আকারে, কে কিউ বাই আর স্কোয়ার আকারে কমতে থাকলো। এরকম হয় ইলেকট্রিক ফিল্ড। তাহলে পোটেনশিয়াল কি হবে? পোটেনশিয়াল এখান থেকে দেখো, এখানে বোঝা যাচ্ছে, এখানে এখানে কে কিউ বাই আর হবে ফর্মুলা। তাহলে কনস্ট্যান্ট যদি হয়, এটা এরকম এই কনস্ট্যান্টটাই থাকবে, কারণ পোটেনশিয়াল তো কন্টিনিউয়াস। এই জায়গাটায় কনস্ট্যান্টের ভ্যালুটা এই সারফেসের সাথে সমান হবে। কেন সমান হবে? কারণ ভি ইন ইকুয়াল টু ভি আউট হতে হবে অ্যাট সারফেস। সারফেসের কাছে গিয়ে ইন এবং আউটের পোটেনশিয়াল একই হতে হবে। পোটেনশিয়াল হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, কারণ পোটেনশিয়াল কন্টিনিউয়াস ফাংশন, যাতে করে আমরা যখন গ্রাফ আঁকবো তখন আমাদের পেনটা খাতা থেকে না উঠিয়ে আমি একেবারে এঁকে দিতে পারি যে ফাংশনটা, তাকে বলা হয় কন্টিনিউয়াস ফাংশন। দেখো পোটেনশিয়ালটাকে এখান থেকে টেনে এদিকে নামিয়ে দিতে পারি একদম একসাথে। ইলেকট্রিক ফিল্ড পারবে না, কারণ এখানে ডিসকন্টিনিউয়াস, পেন তুলতে হবে তোমাকে। তাহলে পোটেনশিয়াল ইজ এ কন্টিনিউয়াস ফাংশন। ওকে, এবার যদি আমরা ওইটা করি, তোমার কি বলে ওটাকে, স্ফিয়ার, স্ফিয়ার মেড অফ চার্জেস, যে স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে আর, আর টোটাল চার্জ, টোটাল চার্জ হচ্ছে কিউ, এরকম একটা স্ফিয়ার যে আধান দিয়েই তৈরি, সেই রকম স্ফিয়ারের পোটেনশিয়াল কেমন হবে? পোটেনশিয়াল ভি ভার্সেস আর কেমন হবে? তার আগে আমরা রিক্যাপচুলেট করি। এটা কিন্তু আলাদা প্রবলেম বললাম, ঠিক আছে? এটা হচ্ছে কিরকম দেখতে, এরকম স্ফিয়ার, যে স্ফিয়ারটা অ্যাকচুয়ালি চার্জ দিয়ে তৈরি, তৈরি স্ফিয়ার, ইউনিফর্মলি চার্জ। তার সেন্টার থেকে এই বরাবর রেডিয়াল ডাইরেকশন আমরা যাচ্ছি, নিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ড কি করেছিলাম, ইলেকট্রিক ফিল্ড কেমন করেছিলাম, ইলেকট্রিক ফিল্ড এইদিকে ওয়ান বাই আর স্কোয়ারে কমবে, আর এই দিকটা কি হয়, মনে নাই, প্রপোর্শনাল টু আর হয়, মনে আছে না নাই? দেখো কিউ ই ইনসাইড, ই ইনসাইড সমান ফর্মুলা সম্ভবত হয় 1/4 পাই ইপসাইলন নট কিউ ইন্টু আর বাই আর কিউব।
হ্যাঁ, এটা হয়। এটা এসে বসো। তুমি ঘুমাওনি কেন আজকে? এটা তো ঠিক করছো না। না ঘুমালে চোখ, নাক, মুখ সব বসে যাবে, দাঁত খুলে যাবে। তখন আমি কি করে বলবো যে তোমার দাঁত কই? মাংস খাবে কি করে? তাই না? যাও গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে? তুমি গিয়ে আদর করো, হ্যাঁ? তাহলে এটা ই ইনসাইড, ই আউটসাইড কি হবে? পাতি কে কিউ বাই আর স্কোয়ার। 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে এবার আমাকে দেখতে হবে যে আমি কি করে পোটেনশিয়ালটা ক্যালকুলেট করতে পারবো। বাইরে তো পোটেনশিয়াল, এই পোটেনশিয়ালের এখানে কোনো চাপ নেই। পোটেনশিয়ালের গ্রাফের যদি পোটেনশিয়াল আমি আঁকি আর বরাবর, তাহলে এখানে কোনো চাপ নেই বাইরের দিকটা। বাইরের দিকটা পাতি 1/r² আর আকারে পড়বে। বুঝতে পারছি আমি কি বলছি? হ্যালো, 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 হ্যালো। কিন্তু ভেতরে কি হবে? ভেতরে একটা বড় সড়ো ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা মানে দেখি এটা ডিরাইভ করা যায়। আমি আগে ফর্মুলাটা লিখে দিই আগে। ওহ, তোদের কাছে আছে ফর্মুলাটা? ইনসাইড এর ফর্মুলাটা এটা দেখতে এরকম হয়, এরকম টাইপের। হুম, এটা হচ্ছে ইনসাইড। তাহলে ভি ইনসাইড এর একটা ফর্মুলা আছে। আর ভি আউটসাইড যেটা, সেটা হচ্ছে তোমার 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। যদি ফর্মুলাটা পাও তাহলে খুব ভালো হয়। 3/2 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কিছু একটা ফর্মুলা আছে। আছে? কি আছে ফর্মুলাটা বলতো? এরকম হয় ফর্মুলাটা সম্ভবত 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর কিউব মনে হয়। হ্যাঁ, 3 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হবে। কোনটা আর স্কোয়ার? ও না, ওইটা তো সেন্টারে। ওটা তো এখানে। এখানে হয় 3/2 1/4 পাই এপসাইলন নট কিউ বাই বড় হাতের আর। সেন্টারে হয়। হুম, ভি ইনসাইড। এটা হয় 3 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। মানে এইরকম হবে, ভি ইনসাইড সমান হবে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর কিউব ইন্টু 3/2 বড় হাতের আর স্কোয়ার মাইনাস হাফ আর স্কোয়ার। তাই তো? এটা বলছিস তো? না, হ্যাঁ, এটাই তো। এটাই হয়। কি রে? এটা তো? এটাই। আর ভি আউটসাইড যেটা হয়, এটা সমান হবে 1/4 পাই এপসাইলন নট পাতি কিউ বাই আর আর। তাহলে ভি ইনসাইড এর মধ্যে ভি অ্যাট সেন্টার কত হবে? সেন্টার মানে কি? সেন্টার মানেই হচ্ছে আর ইকুয়াল টু জিরো। তাহলে আর ইকুয়াল টু জিরো পুট করে দাও ভি ইনসাইড। তাহলে ভি সেন্টার মানে ভি ইনসাইড অ্যাট আর ইকুয়াল টু জিরো। তাহলে কত হবে? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর কিউব ইন্টু, দেখো এই আর ইকুয়াল টু জিরো করলে এই পার্টটা জিরো হয়ে যাবে। তাহলে 3/2 পাতি আর স্কোয়ার। তাহলে এটা কত হলো? এখানে যদি আমি এটা কাটি তাহলে এখানে আর পড়ে থাকছে। তাহলে 3/2 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। এটা হলো ভি সেন্টার। ভি সারফেস কত হবে? একদম আপার সারফেস ভিতে কত হবে? আর এর জায়গায় কত বসাবো তখন? একটা ছিল সেন্টার, এটা হচ্ছে সেন্টার, আর এইটা হচ্ছে সারফেস। সারফেসে স্মল আর এর ভ্যালু কত বসাবো?
ক্যাপিটাল আর বসাবো, আর যেহেতু ব্যাসার্ধ তাহলে বসা, এখানে কত পাবো তাহলে দেখ, তাহলে ভি ইনসাইড ভি সারফেস মানে কোথায়, আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, তাহলে এটা বসালে কত পাবো, 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর কিউব ইন্টু 3/2 আর স্কোয়ার মাইনাস হাফ আর স্কোয়ার, মানে হচ্ছে পাতি আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার কেটে গেলে 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর হয়। তাহলে বলো তো দেখি সেন্টারে বেশি না সারফেসে বেশি, সেন্টারে বেশি পোটেনশিয়াল না সারফেসে বেশি পোটেনশিয়াল, কত গুণ, 3/2 গুণ, মানে 1.5 গুণ। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ফর ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার, ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার ভি at center is to ভি at surface, এটা সমান হচ্ছে 3/2 1/4 পাই ইপসাইলন নট ইন্টু কিউ বাই আর is to 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর, তার মানে হচ্ছে 3/2 is to 1, মানে আমি বলতে পারি 1.5 is to 1 বলতে পারি, আবার আমি এটা বলতে পারি 3 is to 2 বলতে পারি, এটাও রাইট এটাও রাইট। এটা কিন্তু পরীক্ষায় ডিরেক্ট পড়ে। এবার তুমি বলবে যে স্যার ফর্মুলাটা কি করে এলো, তো সেটাও ডিরাইভ করা যায়, ইট ইজ নট টাফ। তোদের বইয়ে যদি ডেরিভেশন থাকে তো দেখ, তাহলে আমি একটু হালকা হিন্টস দিয়ে দিচ্ছি। ওকে, এই পর্যন্ত কি বুঝতে পারলি তো? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি বুঝতে পেরেছিস। অনিশা কি রেগে আছিস? বুঝতে পারছিস? ফর্মুলাটা কি বলতো দেখি। ইনসাইডে, সারফেসে কেন বলবো, ইনসাইডে কোনো একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে বল, ফর্মুলা বল। ওটা সেন্টারে, আমি ইনসাইডে জিজ্ঞেস করেছি, যে কোনো পয়েন্টে বড় ফর্মুলাটা বলতে হবে। কি আছে, 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর কিউব ইন্টু 3/2 বড় হাতের আর স্কোয়ার মাইনাস হাফ ছোট হাতের আর স্কোয়ার। এখানে বড় হাতের আর হচ্ছে যে স্ফিয়ারটা তৈরি হয়েছে চার্জ আধান দিয়ে দিয়ে তার ব্যাসার্ধ, আর ছোট হাতের আর হচ্ছে সেন্টার থেকে কোন পয়েন্টে আমি বিভব ক্যালকুলেট করতে চাইছি সেই পয়েন্টের ব্যাসার্ধ ভ্যালু, কত দূর সেন্টার থেকে দূরত্ব সেটা। ঠিক আছে, এবার সেই ভ্যালুটাকে আমরা দুটো স্পেশাল কেসে স্মল আরটাকে বসালাম, একটা সেন্টারে বসালাম আর একটা সারফেসে বসালাম। সেন্টারে আমরা আর ইকুয়াল টু 0 করলাম, আর সারফেসে আর ইকুয়াল টু বড় হাতের আর করলাম, করে আমরা দেখলাম যে সেন্টারে 1.5 গুণ বেশি সারফেসের তুলনায়, যেটা যেটা মেটালের ক্ষেত্রে কি হয়েছিল 1:1, সেন্টারেও যা সারফেসেও তাই, হ্যাঁ কি না? হলোস্ফিয়ার বা মেটালের ক্ষেত্রে কি ছিল, হলোস্ফিয়ার বা মেটাল, এটার ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, এটার ক্ষেত্রে শুধু চার্জ তো এইখানে আছে, বাইরে আছে, তাহলে এইখানে তো আমাদের চার্জ নাই। তার মানে এই বরাবর যদি আমি প্লট করি, তাহলে আমরা পোটেনশিয়ালটা কি পেয়েছিলাম, এদিকে যদি পোটেনশিয়াল হয় এদিকে যদি আর হয়, তাহলে আমরা দেখতে পেয়েছিলাম যে এইটা যদি রেডিয়াস আর হয় তাই পর্যন্ত এটা কনস্ট্যান্ট, তারপরে এরকম নেমেছে, তাহলে এটা প্রপোর্শনাল টু ওয়ান, ওয়ান বাই আর। তাহলে কনস্ট্যান্ট যদি হয়, তাহলে আহ, এখানে যে পোটেনশিয়াল, এখানে পোটেনশিয়াল একই, তাহলে ভি সেন্টার ইজ টু ভি সারফেস, এটা সমান হচ্ছে 1:1। তাহলে এটা ডেরিভেশন দেখো, বলো বলো, 3:2 বা 1.5:1,
3:2 হবে, না হলে আচ্ছা দিয়ে দাও। পিডিএফ এখানে লিখে দেবো, এখানে লিখে দেবো। হ্যাঁ, পিডিএফ তো দেবোই। ঠিক, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। সেটা হচ্ছে ইউ সমান হচ্ছে কিউ ইন্টু ভি। এখানে কিউটা কি মাদার চার্জ না টেস্ট চার্জ? এটা হচ্ছে টেস্ট চার্জ। যে জায়গাটায় আমরা পজিটিভ কিউ রাখবো ভেবেছিলাম, ওয়ান রাখবো ভেবেছিলাম, সেই ওয়ানের জায়গায় যদি কিউ রাখা হয়, তাহলে যতটা কাজ করতে হবে সেটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। এবার দেখো, আমি এখানে ধরে নাও একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, আর এখানে ধরে নাও একটা পাত আছে, ইলেকট্রিক পাত আছে একটা। এটার ভোল্টেজ ধরে নাও, এখানে পজিটিভ আছে, এর ভোল্টেজ ধরে নাও ভি সমান হচ্ছে 1000 ভোল্ট। তাহলে এই যে ইলেকট্রনটা এবার কোন দিকে যাবে যদি ফ্রি হয়? বাঁ দিকে যাবে না ডান দিকে যাবে? অ্যাট্রাক্টেড হবে। তাহলে এ যদি অ্যাট্রাক্টেড হয় এর বেগ বাড়তে থাকবে। বুঝতে পারছো না, পারছো না? এ তো প্রথমে স্থির ছিল, ইনিশিয়ালি রেস্ট ছিল, ইনিশিয়ালি অ্যাট রেস্ট, প্রথমে চুপচাপ বসেছিল। এখন এই ইলেকট্রিক পাতে পজিটিভ ভোল্টেজ দেওয়ার পরে ওকে কিন্তু টানছে, টানতে টানতে এখানে গিয়ে যে বেগ পাবে, সেই বেগটা কত? যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তাহলে কি বলবে? সেই বেগটা কত ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাকে বলো যে ইলেকট্রন কে টেনেছে কত পোটেনশিয়াল এনার্জি দিয়ে? তাহলে ই কিউ ইন্টু ভি ভোল্ট, এখানে কিউ আধান কিউ ইন্টু ভি, আর এখানে কত হবে? এখানে তো ওর সাথে মিশে গেছে, তাহলে কিউ ইন্টু জিরো। তাহলে পোটেনশিয়াল এনার্জির এই যে ডিফারেন্সটা ও পেলো, সেই পোটেনশিয়াল এনার্জির তফাৎটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, যাতে করে টোটাল মেকানিক্যাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকে। মেকানিক্যাল এনার্জির একটা অংশ হচ্ছে গতিশক্তি, যেটা ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমরা হাফ এম ভি স্কোয়ারই পড়েছি, এবং ওটা হাফ এম ভি স্কোয়ারই থাকবে যদি না রিলেটিভিটি আইনস্টাইনের ইকুয়েশন না চলে আসে। সুতরাং তোমাদের নলেজের মধ্যে, তোমাদের যতদূর পরীক্ষা, তার মধ্যে কাইনেটিক এনার্জি অলওয়েজ হাফ এম ভি স্কোয়ার, কিন্তু পোটেনশিয়াল এনার্জি ক্ষেত্র বিশেষে আলাদা 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 হবে। স্প্রিংকে চেপে দিয়ে ছেড়ে দিলে সেক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি হবে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। কোনো একটা বস্তুকে উঁচু থেকে ছেড়ে দিলে তখন পোটেনশিয়াল এনার্জি যেটা হবে সেটা হচ্ছে এমজিএইচ নেমে এলো। সেই উচ্চতা যদি আরো অনেক বেশি হয় গ্র্যাভিটেশনাল, তখন তার পোটেনশিয়াল এনার্জি হবে মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম বাই এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার। সেই ফর্ম আর সরি আর হবে মাইনাস জি এম এম বাই আর। তো এই ধরনের বিভিন্ন পোটেনশিয়াল এনার্জি আছে। এখানে হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। তাহলে টোটাল কাইনেটিক এনার্জি কনজার্ভ করতে গেলে আমাকে কি করতে হবে? যে এখানে হচ্ছে ডেল্টা পোটেনশিয়াল এনার্জি সমান ডেল্টা কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি এই বরাবর গেলে পোটেনশিয়াল এনার্জি কমে। তাই অবশ্যই এই বরাবর সে যদি যায়, তার কাইনেটিক এনার্জি বাড়তেই হবে। তাহলে যতটা পোটেনশিয়াল এনার্জি কমেছে ততটা কাইনেটিক এনার্জি বেড়েছে, যাতে করে মোট শক্তিটা ধ্রুবক থাকে। তাহলে এবার এবার কতটা হবে বলো তাহলে? তাহলে ডেল্টা কাইনেটিক এনার্জি যেটা আমরা পেলাম সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ড্রপ, সেটা হচ্ছে কিউ ইন্টু পোটেনশিয়াল এনার্জি কি? ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কিউ ইন্টু ভোল্টেজ, কিউ ইন্টু বিভব প্রভেদ। তাহলে কিউ মানে হচ্ছে ইলেকট্রনের ই, ইন্টু বিভব প্রভেদ মানে হচ্ছে 1000 এত ভোল্ট। তাহলে আমি এটা বলতে পারি 1000 ইলেকট্রন ভোল্ট। ইভি মানে ইলেকট্রন ভোল্ট তো। কাইনেটিক এনার্জির তফাৎ মানে কি? এখানে ছিল রেস্টে ইউ ইকুয়াল টু জিরো, এখানে এসছে ভি বেগে, তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জির চেঞ্জ মানে হচ্ছে
এই পার্টটাই লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম জিরো স্কোয়ার, এটা জিরো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে 10,000 1000 ইভি। ইভি মানে কি সেটা আমরা দেখছি, এখান থেকে আমরা ভি সমান কত সেটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এই নতুন একটা ইউনিট পেলাম, ই ইন্টু ভি। এটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির একটা ব্যবহারিক একক। ইউনিট হচ্ছে জুল আর ব্যবহারিক একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে 1 ইভি মানে কত? 1 ইভি সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। এত ইলেকট্রনের জায়গায় কুলম লিখলাম, আর ভোল্টের জায়গায় 1 ভোল্ট। কুলম ইন্টু ভোল্ট মানে হচ্ছে প্রতি জুল। তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল 1 ইভি। এটা মানে কি? এটা মানে হচ্ছে কোনো একটা ইলেকট্রন যদি 1 ভোল্ট বিভব পার্থক্যে থাকে তাহলে তার গতিশক্তি যতটা বাড়বে সেটা হচ্ছে 1 ইভি। তাহলে an electron at +1 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স, এরকম কন্ডিশনে যদি থাকে তাহলে সেক্ষেত্রে এর ডেল্টা কাইনেটিক এনার্জি সমান হবে 1 ইলেকট্রন ভোল্ট, যেটা সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে ওই যে 1000 জুলের যে অঙ্কটা ছিল সেটা এবার ক্যালকুলেট করা যাবে তো? তাহলে প্রিভিয়াস প্রবলেমটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। প্রিভিয়াস প্রবলেমে কি ছিল বলো? হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে 1000 ইভি। তাহলে 1000 ইভি মানে কি 1.6 ইন্টু 10⁻⁻19। এম মানে কি? এখান থেকে এম এর ভ্যালু কত? এম সমান কত ইলেকট্রনের? 9.1 ইন্টু 10⁻31। তো দাও সব এত কেজি, সব এসআই ইউনিটে আছে। তাহলে ভি সমান কত বার করতে পারবে? এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় পড়ে। ওকে, কি বুঝতে পারছিস নাকি এমনি হ্যাঁ করছিস? ওকে, তাহলে দেখো ইভি 1 ইভি আছে, 1 মেগা ইলেকট্রন ভোল্ট আছে, বড় হাতের এম মানে 10⁶ ইভি। 1 কে ইভি, কে ছোট হাতের লেখে, কে ইভি মানে হচ্ছে কিলো ইলেকট্রন ভোল্ট। 1 জিইভি মানে হচ্ছে গিগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এরকম নানা রকম টিইভি আছে, 1 টিইভি মানে টেরা ইলেকট্রন ভোল্ট। এগুলো বেশির দিকে, এগুলো সব বেশির দিকে। আর কমের দিকে হয় 1 স্মল এমইভি মানে হচ্ছে মিলি ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে মিলি, ছোট হাতের এম মানে হচ্ছে মিলি। তারপরে 1 মাইক্রো ইভি, এর মাইক্রো খুব কমই হয়, এই এনার্জিটা ব্যবহারিক নয়, তবুও লিখে দিলাম -6 ইভি। তো মিলি মাইক্রো ন্যানো এগুলো হচ্ছে ছোটর দিকে, আর বড়র দিকে হচ্ছে কিলো মেগা গিগা টেরা, তারপর পেটা। আর এদিক দিয়ে কি হবে? এদিকে হবে মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো। ওকে, এবার লাস্ট একটা কনসেপ্ট বাকি আছে, সেটা হচ্ছে সমবিভব তল। এটা হয়ে গেলেই তোমাদের চ্যাপ্টারের থিওরি শেষ, তারপরে অঙ্ক প্রচুর করতে হবে। তো করি দিই ছোট্ট করে। ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা হচ্ছে একটা তল, যে তলের সব জায়গায় বিভব সমান প্রতিটা বিন্দুতে। তাহলে এ সারফেস on which every point has equal electric potential energy, ইলেকট্রিক পোটেনশিয়াল নয়, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি নয়, ইলেকট্রিক পোটেনশিয়াল। সেই সারফেসটাকে তখন আমরা বলবো, এই যে সারফেস, এই সারফেসটাকে আমরা বলবো ইকুইপোটেনশিয়াল সারফেস।
তাহলে এবার বলো তো দেখি, এরকম যদি একটা সারফেস হয়, এই সারফেসের উপর একটা বিন্দু ধরে নাও এ, আর একটা বিন্দু ধরে নাও বি। এবার কিউ পরিমাণ আধানকে যদি এ থেকে বি এ নিয়ে যেতে চায়, তাহলে ওয়ার্ক ডান কত করতে হবে? ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা কি আমরা জানি? ওয়ার্ক ডান সমান আমরা দেখলাম কি, এটা সমান পেলাম কিউ ইন্টু ডেল্টা ভি, হ্যাঁ কি না? কিউ ভি, তার মানে কিউ ইন্টু ভি2 মাইনাস ভি1, এটা হচ্ছে ডাব্লিউ। ভি যেটা বললি সেটা অ্যাকচুয়ালি বিভব পার্থক্য বলেছি আমরা, বুঝতে পারলি ব্যাপারটা আমি কি বলছি? কিউ ভিটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে এটা ভি2 মাইনাস ভি1, তাহলে এ থেকে বি তে যদি যায়, তাহলে ডাব্লিউ সমান এক্ষেত্রে কত হবে? কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। এবার বলতো দেখি, ইকুইপোটেনশিয়াল সারফেস মানে এখানে কি লিখেছি আমি? তার মানে ভিএ যা ভিবিও তাই, তার মানে হচ্ছে কিউ ইন্টু পাতি ভিএ মাইনাস ভিএ, মানে পাতি জিরো। তার মানে এই যে সারফেস, ইকুইপোটেনশিয়াল সারফেস, সেই সারফেসে কোনো আধান যদি চলাফেরা করে, তাহলে তার কোনো কোনো রকম কোনো শক্তি খরচ হয় না। বুঝছো না বুঝছো না? হ্যালো, বুঝতে পারছো তো? তাহলে কোনো রকম শক্তি খরচ হয় না। তা শক্তি খরচ যদি না হয়, তাহলে কিন্তু খুব ইজিলি ঘুরতে পারবে, যেমনটা করে আমাদের ফ্রি ইলেকট্রন মেটালের সারফেসে ঘুরতে পারে। ফাট 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 করে ঘুরে বেড়ায় কেন? শক্তি যদি খরচা হতো তাহলে তো বিপদ হয়ে যেত। শক্তি খরচা হয় না। তার মানে তাহলে টু মুভ এ চার্জ পার্টিকেল from one point to another on a on an equipotential surface work done, এটা অলওয়েজ জিরো, সব সময় জিরো। তাহলে ওয়ার্ক ডান যদি জিরো হয়, তাহলে কোন রকম কোনো ফোর্স কাজ হবে না। তাহলে এবার এই যে ওয়ার্ক ডানটা জিরো হয়, তার জন্য কি হয় জানো? এই যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা, এটা যদি সারফেস হয় ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা যদি ইকুইপোটেনশিয়াল সারফেস হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এর সাথে পারপেন্ডিকুলারলি বেরোয়। মানে ইলেকট্রিক ফিল্ড মানে ফিল্ড লাইন্স তো ইলেকট্রিক ফিল্ডের দিকে, এর সাথে একদম পুরো পারপেন্ডিকুলারলি 90 ডিগ্রি কোণ করে বেরোয়, পুরো ঝেড়ে 90 ডিগ্রি কোণ করে বেরোয়। তাহলে আমাকে বলো যে এইটা কি করে প্রমাণ করবো? এটাও প্রমাণ করা যায়। এটা প্রমাণ করার জন্য কি করব? আমরা জানি, এখানে যেমন আমরা জানি ই সমান হচ্ছে মাইনাস ডিভি ডিএক্স, সেরকম ভি ভি2 মাইনাস ভি1, এটা যদি আমরা করি, তাহলে এটা সমান হয় ই ডট আর ডিআর। ই ডট ডিআর হয় ডেল্টা ভি। তাহলে এবার ডেল্টা ভি মানে ধরে নাও এখানে কাছাকাছি দুটো পয়েন্ট যদি আমি নিই, একটা এ একটা বি, তাহলে ভিবি মাইনাস ভিএ সমান হচ্ছে ই ডট ডিআর ডিএস, কোন একটা পথ বরাবর ডিএস। ধরে নাও আমি পথটা এই বরাবর নিয়েছি, ডিএসটা খুব কাছাকাছি বিন্দু। তাহলে ই ডট ডিএস এর ফর্মুলা কি হবে? এই ভিবি মাইনাস ভিএ ইকুইপোটেনশিয়াল সারফেসের জন্য কত হবে? এটা জিরো হবে, কারণ ভিবি যা তাহাই ভিএ। তার মানে এই পার্টটা হলো জিরো, তাহলে এটা জিরো হলো। সমান হচ্ছে এটাকে এ ডট বি মানে কি, এ বি কস থিটা। তাহলে দেখো ইও জিরো নয়, ডিএসও জিরো নয়, তাহলে কস থিটা জিরো হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কস থিটা সমান হচ্ছে জিরো। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু হচ্ছে পাই/2, 90 ডিগ্রি। তাহলে এই যে 90 ডিগ্রি, এই থিটাটা কার কার মধ্যে কোণ? এই যে থিটাটা, এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ই এবং এই যে ছোট্ট লাইন ডিএস টেনেছি ওইটা।
তাহলে এই দিকে দেখ ডিএস আর এই দিকে হচ্ছে ই, তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি বলেছে। কারণ এখান থেকে আমরা আলাদা একটা স্টেটমেন্ট কি পেলাম, সেটা হচ্ছে যে ফিল লাইন্স or electric field crosses perpendicularly through equipotential surface. Equipotential surface. তার মানে ইকুইপোটেনশিয়াল সারফেস বলে দিলে তার লম্ব টানলেই সেটা হচ্ছে এর এর ডাইরেকশন। আর 3 নাম্বার হচ্ছে টু ইকুইপোটেনশিয়াল সারফেসেস ক্যানট ক্রস ইচ আদার। কেন করতে পারে না বলো? দুটো ইকুইপোটেনশিয়াল সারফেস ক্যানট ক্রস ইচ আদার। একজন একদম তাই। যদি ধরে নাও এইটা ইকুইপোটেনশিয়াল সারফেস, তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। আবার যদি আমি ধরে নাও এইরকম জায়গায় আরেকটা পাই ইকুইপোটেনশিয়াল সারফেস, তার জন্য তো করেসপন্ডিং আরেকটা ডাইরেকশন পেয়ে যাবো। তাহলে এইখানে দুটো ডাইরেকশন পাচ্ছি, এটা তো সম্ভব নয়, দিস ইজ ইম্পসিবল। আমাদের একটা পয়েন্টে, পার্টিকুলার একটা পয়েন্টে একটাই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন থাকবে, এটা সম্ভব নয়। হলো? তাহলে এবার এই যে সমবিভব তলের চেহারা কেমন হবে, শেপ অফ ইকুইপোটেনশিয়াল সারফেস, শেপটা কেমন হবে ইকুইপোটেনশিয়াল সারফেসে? ধর একটা পয়েন্ট, পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জ, তার জন্য ইকুইপোটেনশিয়াল কখন হবে? দেখো তো আর দূরত্বে চারিদিকে চলে যাও, কে কিউ বাই আর হবে না? তাহলে সারফেসটা গোল হবে। এটা যদি আর দূরত্বে হয় তাহলে সব জায়গায় তো আর দূরত্বে কে কিউ বাই আর হবে, ও তো ডাইরেকশন নাই, সারফেসে পোটেনশিয়াল একই হবে। শুধু কি এইটাই হবে? আবার যদি দূরে আর একটা সার্কেল টানি সেটাও হবে। আবার যদি দূরে একটা সারফেস, সার্কেল বলছি, স্ফিয়ার টানি, তাহলে এগুলো হবে। তার মানে এইটা হচ্ছে আধান তোমার কিউ, এই আধানের জন্য এইগুলো হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেসেস। তাহলে কে কে এরা? এরা হচ্ছে কনসেন্ট্রিক স্ফিয়ার্স। কনসেন্ট্রিক মানে কি? সমকেন্দ্রিক। বোঝা গেল এটা? লাইন চার্জের জন্য ইকুইপোটেনশিয়াল কেমন হবে? ধরে নাও ফাইনাইট লেংথ, তাহলে এরকম হবে। এখানে ধরে নাও চার্জ আছে তোমার, এরকম হবে না? আর এই দুই ধারের জন্য এরকম ডিব্বা হবে। তো আছিস না পালিয়ে গেছিস? আছিস তো? ঠিক আছে। আর একটা আছে তোমার, ধরে নাও আর যদি ইনফাইনাইট হয়, ইনফাইনাইট যদি হয় তাহলে তো পাতি। ইনফাইনাইট হলে এমনি, ইনফাইনাইট হলে শুধু সিলিন্ড্রিক্যাল হবে, কোঅ্যাক্সিয়াল সিলিন্ডারস হবে, এরকম পর 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 হবে। আর ইনফাইনাইটের জন্য হবে কোঅ্যাক্সিয়াল সিলিন্ডারস। পরীক্ষায় পড়তে পারে কিন্তু এগুলো। এবার যদি বলো তো 3 নাম্বার, ফর এনি চার্জ, ফর এনি চার্জ অ্যাট লার্জ ডিস্টেন্স অ্যাপার্ট, কিরকম হবে? অনেক দূরে কোনো একটা আধানের জন্য বা কোনো একটা আধান গুচ্ছের জন্য অনেক দূরে যদি হয়, তাহলে হবে প্লেন। তাহলে কি হবে? এইখানে ধর আধান আছে, এখানে আমি করব, তাহলে এটা তো একটা স্ফিয়ারের পার্ট হবে। তাহলে এই যে পার্টিকুলার জায়গাটা, এটা এইখানেতে দেখতে প্লেন হবে না? এটা প্লেন হবে না? এর পরেরটাও প্লেন হবে, তারপরটাও প্লেন হবে। এইভাবে ইলেকট্রিক ফিল্ড যাবে, এরকম যাবে। তার মানে এখানে ইউনিফর্ম ফিল্ড থাকবে মোটামুটি, মোটামুটি ইউনিফর্ম। প্লেন ওয়েভ হলে ইউনিফর্ম ফিল্ড হবে।
এই পর্যন্ত তোমাদের এখানে আছে। তো করিস এইসব জিনিসগুলো একটু, থিওরিটা ঘরে বসে হালকা করে দেখে নিও। তা বিফোর তোমার ক্লাসের আগে তোমরা প্লিজ থিওরিগুলো দেখো, থিওরি দেখো আর অঙ্কগুলো করো। আমরা নেক্সট সিটিং আমাদের হচ্ছে অ্যারাউন্ড 8 PM, তাই বলেছি তো? ঠিক আছে, ওকে, ঠিক আছে, চল তাহলে টাটা, ঘুমিয়ে পড়, অঙ্ক না।